স্বাগত সবাইকে। রাত 9টায় বাংলাদেশে আজ থাকছে মেহেরপুরের নীলকুঠি নিয়ে বিশেষ প্রতিবেদন। এছাড়াও দেশ বিদেশের নানান খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি শারমিন চৌধুরী। আর ব্যবসা বাণিজ্যের খবর জানাবো আমি মীর আহসান, আর খেলাধুলার খবর জানাতে পরে আমাদের সাথে যোগ দেবেন আহসানুর রহমান। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বয়সের কারণে বেশি কথা বলার দায় মেনে নিলেন অর্থমন্ত্রী। হলমার্ক কেলেঙ্কারিতে নিজের বক্তব্যের জন্য সংসদে ক্ষমা চাইলেন মহিন। এবং তাছাড়া আমি যে দায়িত্ব পালন করি সেখানে সকলেই আমার দিকে তাদের অঙ্গুলি নির্দেশ করে। মাথাপিছু আয় বাড়িয়ে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া যাবে না, দরকার সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা, বলছে প্রায় 250 বছরের পুরনো মেহেরপুরের নীলকুঠি। নীল চাষকে ঘিরে বহু নির্যাতনের সাক্ষী এই নীলকুঠি অন্যতম দর্শনীয় স্থান। কিন্তু সংস্কারের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আমঝুঁকি নীলকুঠি, আর রক্ষণাবেক্ষণের অভাবে এবং সিরিজের প্রথম ওয়ানডেতে শক্তিশালী সাউথ আফ্রিকাকে 2 উইকেটে হারালো বাংলাদেশ নারী ক্রিকেট দল। রাত 9টায় বাংলাদেশে এছাড়াও আরো থাকছে আটকে গেছে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা। মন্ত্রণালয়ের প্রস্তাব বাস্তবায়নের উপর ঝুলে আছে বুয়েটের শিক্ষকদের ক্লাসে ফেরা। স্বাগত সবাইকে। রাত 9টায় বাংলাদেশে আজ থাকছে মেহেরপুরের নীলকুঠি নিয়ে বিশেষ প্রতিবেদন। এছাড়াও দেশ বিদেশের নানান খবর ঘোষণার পরও ডিসিসি নির্বাচন করতে না পারায় খবর জানাবো আমি মীর আহসান, আর খেলাধুলার খবর জানাতে পরে আমাদের সাথে যোগ দেবেন আহসানুর রহমান। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বয়সের কারণে বেশি কথা বলার দায় মেনে নিলেন অর্থমন্ত্রী। হলমার্ক কেলেঙ্কারিতে নিজের বক্তব্যের জন্য সংসদে ক্ষমা চাইলেন। আজকের বিষয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিশৃঙ্খলা ও সেশন জট। মতামত পাঠানোর জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন R88 রাত, এরপর নাম ও মতামত লিখে পাঠিয়ে দিন 16232 নম্বরে। ইমেল ও ফেসবুকেও আপনারা মতামত পাঠাতে পারেন। ইমেইল করুন রাত9টা। মাথাপিছু আয় বাড়িয়ে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া যাবে না, দরকার সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা, বলছে সিপিডি। আমরা তুলে ধরবো রাত 9টায় বাংলাদেশে। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। শুরুতেই অর্থমন্ত্রী প্রসঙ্গ। 4000 কোটি টাকা বেশি নয়, একে নিয়ে হইচই করার কিছু নেই। এবং সিরিজের প্রথম ওয়ানডেতে শক্তিশালী সাউথ আফ্রিকাকে 2 উইকেটে হারালো বাংলাদেশ নারী ক্রিকেট দল। 300 ধারায় বিবৃতি দিয়ে সেজন্য ক্ষমা চাইলেন তিনি। এছাড়া বয়স বাড়লে মানুষ বেশি কথা বলে বলেও মন্তব্য করেন তিনি। মহাজোটের সংসদ সদস্যদের কম কথা বলার উপর রাত 9টায় বাংলাদেশে এছাড়াও আরো থাকছে মন্তব্য করেন। আটকে গেছে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা। মন্ত্রণালয়ের প্রস্তাব বাস্তবায়নের উপর ঝুলে আছে বুয়েটের শিক্ষকদের ক্লাসে ফেরা। কথাটা বলা ঠিক হয়নি, আমি একটু হয়তো বলে ফেলেছিলাম, এটা আপনাদের কাছে মাপ চেয়েছি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সমস্ত যথাযথ ব্যবস্থা নেওয়া। তফসিল ঘোষণার পরও ডিসিসি নির্বাচন করতে না পারায় হতাশ সিইসি। এর আগে সকালে মুখে কুলু পাটার কথা বলেছিলেন অর্থমন্ত্রী। গত কয়েকদিন ধরে একের পর এক আলটপকা মন্তব্য করে নানা রকম বিতর্কের জন্ম দেয়া অর্থমন্ত্রী আজ বললেন সরকারের তরফ থেকে তাকে এখন থেকে রাত 9টায় বাংলাদেশে নির্বাচিত বিষয় নিয়ে আপনারা মতামত পাঠাতে পারেন। আজকের বিষয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিশৃঙ্খলা ও সেশন আর হলমার্কের মতামত পাঠানোর জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন R88 রাত, এরপর নাম ও মতামত লিখে পাঠিয়ে দিন 16232 নম্বরে। ইমেল ও ফেসবুকে আপনারা মতামত পাঠাতে পারেন। ইমেল করুন রাত9টা@independent24.tv। ফেসবুকে মতামত পাঠান facebook.com/রাত9টা। আপনার মূল্যবান মতামত আমরা তুলে ধরবো রাত 9টায় বাংলাদেশে। কিন্তু কথাবার্তা এবারে চলে যাচ্ছি একটু পুরো কম খবরে। বলা ভালো, কারণ উনি বলেছেন শুরুতেই অর্থমন্ত্রী প্রসঙ্গ। হলমার্কের 4000 কোটি টাকা বেশি নয়, একে নিয়ে হইচই করার কিছু নেই। কথাটি বলা ভুল হয়েছিল বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল। সংসদে 300 ধারায় বিবৃতি দিয়ে সেজন্য ক্ষমা চাইলেন তিনি। এছাড়া বয়স বাড়লে মানুষ বেশি কথা বলে বলেও মন্তব্য করেন। মহাজোটের সংসদ সদস্যদের কম কথা বলার উপদেশ দেওয়া সেজন্য আমি ওনাকে অনুরোধ করছি। তবে মহাজোট সদস্যদের এসব মন্তব্যের সময় অর্থমন্ত্রী অধিবেশনে ছিলেন না। ঠিক পরদিন হোটেল রূপসী বাংলায় একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বক্তৃতা দেওয়ার সময় সংসদ সদস্যদের উপদেশের কথা মেনে নিয়ে কম কথা বলেছেন তিনি। এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সমস্ত যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর আগে সকালে মুখে কুলু পাটার কথা বলেছিলেন অর্থমন্ত্রী।
গত কয়েকদিন ধরে একের পর এক আলটপকা মন্তব্য করে নানা রকম তবে বিতর্কের রূপসী জন্ম দেয়া বাংলার অনুষ্ঠান অর্থমন্ত্রী শেষ আজ হলেও বললেন, সাংবাদিকরা সরকারের প্রায় তরফ সারাদিন থেকে তাকে এখন অর্থমন্ত্রীর কাছ থেকে থেকে কম কথা বলার পদ্মা সেতুর পরামর্শ বিষয়ে দেওয়া মন্তব্য হয়েছে। পাওয়ার তিনি চেষ্টা সেই করেন, পরামর্শ তবে অনুসরণ করছেন। শেষ পর্যন্ত মুখ খোলেননি অর্থমন্ত্রী। পদ্মা সেতু আর হলমার্কের অর্থ কেলেঙ্কারি নিয়ে একাধিক মন্তব্য করে বেশ কিছুটা বিতর্কেরই জন্ম এদিকে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল মন্ত্রিসভার আব্দুল সবচেয়ে মুহিতকে বয়োজ্যেষ্ঠ রাবিশ সদস্য বলে আখ্যা দিয়ে অর্থমন্ত্রী বিএনপির আবুল মাল ভারপ্রাপ্ত আব্দুল মহাসচিব মুহিত মির্জা কিছু ফখরুল ইসলাম মন্তব্যের আলমগীর মধ্যে বলেছেন, পরস্পর তাকে বিরোধিতাও এখন খুঁজে আস্থা পাচ্ছিলেন করে ফেলে দেওয়ার অনেকে। সময় হয়েছে। এমনকি জাতীয় বিকেলে সংসদে নয়াপল্টনে আয়োজিত নিজ দলের সংসদ 18 দলের সদস্যরা সমাবেশে তিনি এই কথা অর্থমন্ত্রীর বলেন। বেশি কথা বলা অন্য নিয়ে এক সভায় অস্বস্তি বিএনপির প্রকাশ স্থায়ী করেন। কমিটির সদস্য আমরা এম কে আনোয়ার বয়স হয়েছে বলেছেন, বুঝি, অর্থমন্ত্রীর কিন্তু কাছে আরো বেশি কথাবার্তা অর্থ ওনার নেওয়ার একটু খবর কম আছে বলা বলেই ভালো। হলমার্কের 4000 কোটি উনি টাকা নেওয়া তার বলেছেন, কাছে কোনো ব্যাপার না। হলমার্কের অর্থ জালিয়াতি নিয়ে হইচই করার কিছু নাই। এত বড় টাকা লুটপাট হয়ে গেল আর এ নিয়ে কথা বলার হইচই করার কিছু নাই, এটা কেমন ধরনের বক্তব্য মাননীয় স্পিকার? উনি এই ধরনের কথা বলে এই সরকারকে আরো বিব্রতকর অবস্থায় ফেলে। সুতরাং উনি যাতে এই ধরনের কথা না বলে সেই জন্য আমি ওনাকে অনুরোধ করছি। তবে মহোদয় সদস্যদের এসব মন্তব্যের সময় অর্থমন্ত্রী অধিবেশনে ছিলেন না। ঠিক পরদিন হোটেল রূপসী বাংলায় একটি অনুষ্ঠানে এবারে প্রধান মেডিকেল অতিথি কলেজে হয়ে ভর্তি বক্তৃতা পরীক্ষা দেওয়ার হচ্ছে। সময় সংসদ সব সদস্যদের পক্ষের উপদেশের ইতিবাচক কথা সিদ্ধান্ত মেনে এবং নিয়ে আশ্বাসের কম কথা পরও বলেছেন মেডিকেলে তিনি। ভর্তি নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। শিক্ষার্থীরা চাইলেও আগের নিয়মে পরীক্ষা বহাল রাখতে আদালতে চলা মামলা তুলে নিচ্ছে না সংশ্লিষ্ট আইনজীবীরা। আর মামলা তুলে নেওয়ার শর্তে ভর্তি পরীক্ষার বিষয়টি পুনর্বিবেচনার বিষয়ে অনুরোধ হবে যদি আদালত দেয় অথবা ছাত্ররা যদি তবে রূপসী বাংলার অনুষ্ঠান শেষ হলেও সাংবাদিকরা প্রায় সারা মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে জটিলতা দূর করতে গত রোববার সচিবালয়ের সব পক্ষের সাথে বৈঠকে সরকারের এই সিদ্ধান্ত জানান স্বাস্থ্যমন্ত্রী। আন্দোলনরত শিক্ষার্থীরা এই ঘোষণায় প্রথমে সন্তুষ্ট না হলেও পরে মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আন্দোলন স্থগিত করার ঘোষণা দেয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা তবে ফখরুল এ বিষয়ে ইসলাম প্রথম আলমগীর রিটকারী বলেছেন, আইনজীবী তাকে ইউনুস এখন আলী আস্থা আকন করে ফেলে দেওয়ার মামলা সময় তুলে নিতে হয়েছে। অস্বীকৃতি বিকেলে জানান। নয়াপল্টনে যদিও আয়োজিত শিক্ষার্থীদের তোপের 18 মুখে দলের এক সমাবেশে পর্যায়ে তিনি মামলা এই তুলে কথা নেওয়ার বলেন। ঘোষণা অন্য দেন এক তিনি। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, তবে এই অর্থমন্ত্রীর সিদ্ধান্তে কাছে আরো 3 দিন বেশি পর অর্থ অন্য নেওয়ার কথা খবর আছে বলছেন বলেই ইউনুস আলী। হলমার্কের 4000 কোটি টাকা নেওয়া তার কাছে কোনো আবেদন ব্যাপার না। করারও প্রয়োজন হয় না। সরকার যেহেতু এখনো কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি, সেহেতু আমি এখন পর্যন্ত মামলা প্রত্যাহার করিনি। অন্যদিকে আগের নিয়মে ভর্তি পরীক্ষা চেয়ে এক অভিভাবকের করা অন্য রিট মামলাটিও প্রত্যাহারে নারাজ রিটকারী ও তার আইনজীবী। পূর্বের পদ্ধতিতেই ভর্তি করা হবে, এটি মৌখিকভাবে না বলে যদি বিজ্ঞপ্তি আকারে আসে তাহলে আমরা আবেদন করতে পারি। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা এবারে জানান, মেডিকেল কলেজে মামলা ভর্তি প্রত্যাহারের পরীক্ষা নথি হাতে পাবার পরই সব পক্ষের মেডিকেল ভর্তি ইতিবাচক পরীক্ষার সিদ্ধান্ত বিষয়ে এবং সরকার আশ্বাসের পদক্ষেপ পরও নেবে। মেডিকেলে ভর্তি নিয়ে অচলাবস্থা এখনো শিক্ষার্থীরা চাইলেও আগের নিয়মে পরীক্ষা বহাল রাখতে আদালতে চলা মামলা তুলে নিচ্ছে না সংশ্লিষ্ট আইনজীবীরা। আর মামলা এদিকে রিটকারীরা মামলা তুলে না নেওয়ায় বিপাকে পড়েছে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আমরাই যেহেতু বলতেছি যে আপনি রিটটা তুলে নেন, তাহলে তার কি প্রবলেম আমি এটাই বুঝতেছি না। এখনো যখন আসছি তখন ঠিকই পড়ার টেবিল থেকে উঠে আসছি। আমরা চাচ্ছি যে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে জটিলতা দূর করতে গত রোববার সচিবালয়ের সব পক্ষের সাথে বৈঠকে সরকারের এই সিদ্ধান্ত জানার ফলাফলের ভিত্তিতেই এবছর থেকে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি করা হবে। পরে গত 12 আগস্ট সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের নামে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে প্রথম রিটকারী আইনজীবী চ্যালেঞ্জ করে আগের নিয়মে পরীক্ষা চেয়ে এ বিষয়ে হাইকোর্টে জনস্বার্থে আলাদা দুটি রিট আবেদন করা হয় ঘোষণা দেন তিনি। জান্নাতুল ফেরদৌসী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তবে এই সিদ্ধান্তের 3 দিন পর অন্য কথা বলছেন ইউনুস আলী। আগের মামলা পদ্ধতিতে তুলে নেওয়ার জন্য কোনো আবেদন করারও প্রয়োজন হয় না। সরকার যেহেতু এখনো কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি, সরকার চাইলে সেহেতু পদ্ধতিতে আমি এখন পরীক্ষার উদ্যোগ পর্যন্ত নিতে পারে। সেক্ষেত্রে আগের মামলা মামলাগুলো তুলে নেওয়া প্রত্যাহার জরুরি করিনি। নয়। অন্যদিকে মেডিকেলে ভর্তি আগের নিয়মে ভর্তি শিক্ষার্থীরা পরীক্ষা আজ চেয়ে এক দিনভর অভিভাবকের রিটকারী করা আইনজীবী অন্য ইউনুস রিট আলী মামলাটিও আহমেদের সঙ্গে দেখা করার প্রত্যাহারে চেষ্টা নারাজ করলেও রিটকারী তিনি ও তার দেখা আইনজীবী। পরে শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করেন। এটি তিনি মৌখিকভাবে না শিক্ষার্থীদের বলে সামনেই যদি ইউনুস আলী বিজ্ঞপ্তি আহমেদকে আকারে ফোন আসে করে তাহলে আমরা মামলা আবেদন প্রত্যাহার করার অনুরোধ করেন। করতে পরে শিক্ষার্থীরা নিচে নেমে অন্যদিকে এলে স্বাস্থ্য ইউনুস আলী মন্ত্রণালয়ের আহমেদের এই কর্মকর্তা জানান, শিক্ষার্থীরা মামলা তাকে প্রত্যাহারের সেখানেই নথি অবরোধ হাতে করে পাবার পরই দ্রুত মামলা মেডিকেল প্রত্যাহার ভর্তি করার পরীক্ষার অনুরোধ বিষয়ে করেন। সরকার তবে পদক্ষেপ ইউনুস নেবে। আলী তার অবস্থানে নির্ভর অনড় করছে যে আমরা ওনারা উইথড্র করেছেন, এটা না ডকুমেন্ট না পেলে তো আর আমরা পূর্বের পদ্ধতিতে যেতে পারছি না, কারণ আদালতে বিচারাধীন আছে। এদিকে রিটকারীরা মামলা তুলে না নেওয়ায় বিপাকে পড়েছে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আমরাই যেহেতু বলতেছি যে আপনি রিটটা তুলে নেন, তাহলে তার কি প্রবলেম আমি এটাই বুঝতেছি না। এখনো যখন আসছি তখন ঠিকই পড়ার টেবিল থেকে উঠে আসছি। আমরা চাচ্ছি যে ইউনুস আলী আহমেদ স্যার রিটটা উঠে ফেলুক এবং সরকার একটা সার্কুলার দিক, পরীক্ষার ডেট ঘোষণা হোক, আমরা পরীক্ষা দিতে চাচ্ছি।
পরীক্ষা নয়, এসএসসি ও শনিবারের মধ্যে এইচএসসি পরীক্ষার মন্ত্রণালয়ের ফলাফলের প্রস্তাব ভিত্তিতে বাস্তবায়ন না এবছর হলে থেকে শিক্ষকদের মেডিকেল ক্লাসে ও ফেরা ডেন্টাল অনিশ্চিত, কলেজগুলোতে ভর্তি জানালেন করা হবে। বুয়েট শিক্ষক গত সমিতির 12 সাধারণ আগস্ট সম্পাদক। সরকারের এই সিদ্ধান্তের সকালে বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে আন্দোলনের নামে তিনি মেডিকেল কথা ভর্তি জানান। ইচ্ছুক শিক্ষার্থীরা বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি সরকারের থাকায় এই সিদ্ধান্তকে ক্যাম্পাসে চ্যালেঞ্জ শিক্ষক করে ও শিক্ষার্থীদের আগের উপস্থিতি নিয়মে কম ছিল। পরীক্ষা চেয়ে এ শিক্ষার্থীরা বিষয়ে জানায়, হাইকোর্টে বুধবার জনস্বার্থে শিক্ষামন্ত্রীর সাথে আলাদা বৈঠকের দুটি পর রিট আবেদন তারা করা হয়। নিজেদের মধ্যে আলোচনা করেছেন। তবে জান্নাতুল ফেরদৌসী, শনিবার ক্লাসে ইন্ডিপেন্ডেন্ট ফিরবেন নিউজ, কিনা সে ঢাকা। সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। এদিকে মেডিকেল ও ডেন্টাল কলেজে আগের মন্ত্রণালয়ের প্রস্তাব মেনে নিতে কোনো আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বৈঠকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার সরকার চাইলে পদ্ধতিতে পরীক্ষার উদ্যোগ নিতে পারে, সেক্ষেত্রে আগের মামলাগুলো তুলে নেওয়া জরুরি নয়। মেডিকেলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আজ দিনভর রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তিনি দেখা করেননি। সেটা হলে আমরা অ্যাটলিস্ট ভারপ্রাপ্ত ক্লাসে যাওয়ার অ্যাটর্নি জন্য জেনারেলের সঙ্গে দেখা করেন। প্রস্তুত তিনি থাকবো। শিক্ষার্থীদের কিন্তু এর সামনে সাথে ইউনুস আলী যারা আকন্দকে আরো ফোন যুক্ত করে আছে, মামলা ছাত্ররা প্রত্যাহার আছে, করার অনুরোধ তাদের করেন। কাছ থেকেও যদি আপনার পরে শিক্ষার্থীরা এরকম নিচে নেমে আশ্বস্ত এলে হওয়ার মতো ইউনুস আলী কোনো আকন্দের বক্তব্য মুখোমুখি না হয়। আসে, তাহলে তো শিক্ষার্থীরা পরিবেশ তাকে সৃষ্টি হবে। সেখানেই অবরোধ করে পুরো দ্রুত ক্লাসে মামলা যাওয়ার প্রত্যাহার একটা করার পরিবেশ অনুরোধ করেন। সৃষ্টি করা। তবে ইউনুস আলী তার অবস্থানে অনড় রয়েছেন। হ্যাঁ, ডেফিনেটলি, কারণ প্রো ভাইস চ্যান্সেলর তো এখনো প্রত্যাহার এখানে হয়নি। তারপরে মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া চলছে, কমপ্লিট নতুন নিয়মটাই গেজেট আকারে হয়েছে। এখনো সেশন জট মুক্ত হতে পারেনি দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়। তবে এগুলোর মধ্যে 2 বছর বা তার বেশি সেশন জটে আক্রান্ত চট্টগ্রাম, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পরিস্থিতির অনেকখানি উন্নতি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর আন্দোলনমুখর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা শনিবারের মধ্যে মন্ত্রণালয়ের প্রস্তাব বাস্তবায়ন না হলে শিক্ষকদের ক্লাসে ফেরা অনিশ্চিত। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এখনো মুক্ত হতে পারেনি সেশন জটের সকালে অভিশাপ ইন্ডিপেন্ডেন্ট থেকে। টেলিভিশনকে ছাত্র তিনি সংঘর্ষ সহ নানা কারণে বৃহস্পতিবার সেশন সাপ্তাহিক জট ছুটি থেকে বের থাকায় হতে পারছে না ক্যাম্পাসে চট্টগ্রাম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়। উপস্থিতি বাংলা, ইংরেজি, ইসলামিক স্টাডিজ এবং বাণিজ্য বিভাগে অনেক বিষয়েই 2 বছর পর্যন্ত সেশন জটের কবলে শিক্ষার্থীরা। শিক্ষকরা মনে করেন নিয়মিত ক্লাস ও পরীক্ষার ফলাফল প্রকাশে এর আগে আন্তরিক হলে শিক্ষামন্ত্রীর সাথে একেবারে বৈঠকের কমে পর যাবে মন্ত্রণালয়ের সেশন প্রস্তাব জট। মেনে নিয়ে ক্লাসে ফেরার ঘোষণা দেয় বুয়েট শিক্ষক সমিতি। শিক্ষামন্ত্রী বৈঠকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থাও প্রায় একই। 4 বছরের অনার্স কোর্স শেষ করতে লেগে যাচ্ছে 6 থেকে 7 বছর। শিক্ষার্থীরা এর জন্য দায়ী করছেন ক্যাম্পাসে রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক সেটা হলে আমরা গাফিলতিকে। অ্যাটলিস্ট ক্লাসে যাওয়ার জন্য ক্ষেত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এর বিজ্ঞান সাথে বিভাগের যারা প্রায় সব আরো বিষয়ে যুক্ত রয়েছে আছে, 2 থেকে ছাত্ররা 2.5 বছর তাদের পর্যন্ত কাছ থেকে সেশন যদি জট। আপনার তবে ওইরকম কলা ও আশ্বস্ত বাণিজ্য হওয়ার মতো বিভাগে কোনো একটু কম। বক্তব্য না আসে, আমাদের তো তাহলে 4 তো বছর পরিবেশ কোর্সে সৃষ্টি 6 হবে বছর না। লেগে যাচ্ছে। মানে পুরো ক্লাস অন্যদিকে যাওয়ার একটা ঢাকা পরিবেশ বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি করা। সেশন জট কমে এসেছে উল্লেখযোগ্যভাবে। ইংরেজি সহ কিছু বিষয়ে হ্যাঁ, সেশন জট ডেফিনেটলি, এখনো কারণ আছে, ভাইস তবে তা ভাইস 6 চ্যান্সেলর তো মাসের এখনো বেশি নয়। প্রত্যাহার এখানে সেশন হয়নি। জট তারপরে ঢাকা মামলাগুলো বিশ্ববিদ্যালয়ে প্রত্যাহারের প্রক্রিয়া নাই চলছে, বললেই কমপ্লিট চলে। না। কোনো অনুষদে আছে এখনো কিন্তু সেশন সেটাও জট খুবই মুক্ত হতে পারেনি দেশের অধিকাংশ কম পাবলিক বিশ্ববিদ্যালয়। একটা তবে ইয়েতে এগুলোর মধ্যে কম 2 মাত্রায় বছর বা তার এসেছে। বেশি সেশন জটে আক্রান্ত শাহজালাল বিজ্ঞান ও চট্টগ্রাম, প্রযুক্তি রাজশাহী ও বিশ্ববিদ্যালয় সেশন জগন্নাথ জট কমে বিশ্ববিদ্যালয়। এসেছে অনেকটাই। পরিস্থিতির আর অনেকখানি উন্নতি জাহাঙ্গীরনগর হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়। ইংরেজি, আর আন্দোলনমুখর অর্থনীতি, বাংলাদেশ ভূগোল সহ প্রকৌশল বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিষয়ে 1 বুয়েটের বছর শিক্ষার্থীরা পর্যন্ত এক সেশন জট সেমিস্টার রয়েছে। পিছিয়ে পড়েছেন। অন্যদিকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এখনো মুক্ত হতে পারেনি সেশন জটের অভিশাপ থেকে। ছাত্র সংঘর্ষ সহ নানা কারণে সেশন জট থেকে বের হতে পারছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাংলা, ইংরেজি, ইসলামিক স্টাডিজ এবং বাণিজ্য বিভাগে অনেক বিষয়েই 2 বছর পর্যন্ত সেশন জটের কবলে শিক্ষার্থীরা। শিক্ষকরা মনে করেন নিয়মিত ক্লাস ও পরীক্ষার ফলাফল প্রকাশে আন্তরিক হলে একেবারেই কমে যাবে শুরুতেই যেমনটি সেশন জট। জানিয়েছিলাম যে আজকে নির্বাচিত বিষয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা ও সেশন জট। এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আর ইতোমধ্যে আমরা অসংখ্য মতামত রাজশাহী পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের অবস্থাও কি কি প্রায় মতামত একই। এসেছে 4 আপনার বছরের কাছে? অনার্স কোর্স শেষ করতে লেগে যাচ্ছে 6 থেকে 7 বছর। শিক্ষার্থীরা এর জন্য দায়ী করছেন ক্যাম্পাসে রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক গাফিলতিকে। জট লেগে যেতে পারে। এক সেমিস্টার ইতোমধ্যে জগন্নাথ পিছিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের প্রায় সব বিষয়ে রয়েছে 2 থেকে 2.5 বছর পর্যন্ত সেশন জট। তবে কলা ও বাণিজ্য বিভাগে একটু তিনি কম। বলছেন যে আমাদের তো 2009 4 সালের বছরের কোর্সে 6 বছর লেগে যাচ্ছে। 2012 সালে অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেশন জট কমে এসেছে কামরুল আর রাফায়েতুল ইংরেজি সহ বার্তা কিছু বিষয়ে পাঠিয়েছেন, সেশন সেখানে জট তারা একটা এখনো পরামর্শ কিছুটা আছে, দিয়েছেন। তারা তবে বলছেন তা যে লেজুর 6 মাসের ভিত্তিক বেশি ছাত্র নয়। রাজনীতি বন্ধ সেশন করতে জট বলছেন, পাশাপাশি ঢাকা তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাঙ্গনকে শিক্ষা নাই ব্যবস্থা বললেই চলে। ঢেলে সাজানোর কথা বলছেন। কোনো আপনাদের অনুষদে হ্যাঁ, আমিও আছে দেখছি কিন্তু আস্থা সেটাও খুবই তারা বলছেন যে লেজুর ভিত্তিক ছাত্র কম রাজনীতি বন্ধ করতে বলছেন, একটা পাশাপাশি তারা ইয়েতে শিক্ষাঙ্গনকে কম শিক্ষা মাত্রায় ব্যবস্থা এসেছে। ঢেলে সাজানোর কথা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি হ্যাঁ, আমিও বিশ্ববিদ্যালয় দেখছি সেশন আসাদ জট জামান কমে বলেছেন এসেছে যে অনেকটাই। সেশন জট আর ট্র্যাডিশন হয়ে জাহাঙ্গীরনগর দাঁড়িয়েছে, বিশ্ববিদ্যালয়ে আশু ইংরেজি, পরিবর্তন অর্থনীতি, দরকার, নইলে ভূগোল সহ জাতির ভবিষ্যৎ বিভিন্ন বিষয়ে অন্ধকার। 1 বছর পর্যন্ত এরকম অনেকেই সেশন আসলে জট বলছেন যে রয়েছে। এটা আমাদের একটি ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে, এটা অনেকের মতামতেই উঠে সজীব এসেছে। তো সরাসরি সরকারের ব্যর্থতার কথাই উল্লেখ করেছেন সেশন জটের কারণে। বন্ধ আর আন্দোলন আপনার সব কি মিলে মতামত আছে? অ্যাকচুয়ালি এখন অ্যাটলিস্ট একটা আমার কারণ কাছে পিছনে তো নয়। বেশ কিছু মতামত চলমান এখন দেখতে আন্দোলন, পাচ্ছি। বুয়েটের সেশন জট আরো আমি একটি দীর্ঘায়িত মতামত করবে খুব
গুরুত্বের সাথে দেখছিলাম যে ইনজামাম উল হক
উনি লিখেছেন যে দেশের সরকার যানজট কমাতে পারে না সে দেশের কোন সরকার বিশ্ববিদ্যালয়ের সেশন শুরুতেই যেমনটি জানিয়েছিলাম যে আজকে নির্বাচিত বিষয় ঠিক হচ্ছে। যাই হোক, আপনার কাছে জানতে চাই আর কি কি খবর আছে এই বিষয়ে আপনাদের মতামত। আমার কাছে আরো বেশ কিছু খবর আছে, সেগুলো জানাবো এবং তারপর আবার আমরা দর্শকদের মতামতে ফিরে আসবো। আহমেদ রিয়াদের আমার প্রতিবেদনে যেমন দেশের 26,000 রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়কে এবছরের মধ্যে জাতীয়করণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। সেমিস্টার ইতিমধ্যে পিছিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে গণসাক্ষরতা দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। বিদ্যালয়গুলোর আওতায় 1,03,000 শিক্ষকও জাতীয় করা হবে। তিনি বলছেন যে 2009 সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আগামী 2014 সালের মধ্যে শতভাগ সাক্ষরতার যে অঙ্গীকার রয়েছে সরকারের তা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব নয় বলে জানান প্রতিমন্ত্রী। তবে শতভাগ না হলেও একটি ভালো ট্র্যাকে নিয়ে যাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন। মোতাহার হোসেন দাবি করেন, বর্তমানে বিদ্যালয়ে প্রায় 96, আমিও দেখছি উপস্থিতি রয়েছে। তফসিল ঘোষণার পরও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন করতে না পারায় হতাশা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই নির্বাচনটি করা গেলে নিজেদের প্রমাণ করা যেত। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এসব কথা বলেন সিইসি। তিনি জানান, 13 সেপ্টেম্বরে জাতীয় নির্বাচনের সীমানা নির্ধারণ বিষয়ে সুশীল সমাজের সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন। এছাড়া দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ নিয়েও সে সংলাপে আলোচনা হবে। সিইসি বলেন, হালনাগাদ কার্যক্রমের প্রচার শুরুতে কম ছিল, তবে এখন তা বাড়ানো হয়েছে। এছাড়া কমিশনের প্রতি বিএনপির বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন, কাজ দিয়ে তারা নিরপেক্ষতার প্রমাণ দেবেন। ঢাকার নির্বাচনটা হয়ে গেলে পরে আমরা দেখাতে পারতাম যে আমরা স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে কাজ করে যেতে ইচ্ছুক এবং পারি। তো সেটা আমাদের আইনগত জটিলতাই আমরা পারি নাই। আমরা মনে করছি অদূর ভবিষ্যতে হয়তো সেটা আবার করা সম্ভব হবে। একাধিক ইলেকশন আমরা সামনে রয়েছে, তারপরেও আরও ইলেকশন আছে। আমরা এই কাজের মাধ্যমেই আমরা প্রমাণ করতে চাই যে আমরা স্বচ্ছ, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে নির্বাচন করব। 21 দিনে ঢাকার সাভার এবং আশুলিয়া এলাকা থেকে নিখোঁজ হয়েছে অন্তত 7 জন। এদের মধ্যে 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাকি 5 জনের 3 জনের খোঁজ মিললেও এখনো নিখোঁজ রয়েছেন 2 জন। কোথাও অজ্ঞাত লাশের খবর পেলে সেখানেই ছুটছে তাদের পরিবার। স্কুল ছাত্র মমিন নিখোঁজ হওয়ার 2 দিন পর সাভারের ব্যাংক টাউন ব্রিজের নিচে পাওয়া যায় তার মরদেহ। 1 সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরল মমিন। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কর্মচারী নুরুল ইসলাম নিখোঁজ হওয়ার 5 দিন পর তার মৃতদেহ মিলেছে বরিশালের মেহেন্দিগঞ্জে। পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। ফোন করে নেওয়ার পরে তার কোনো সন্ধান পাই না, এই পর্যন্ত তার কোনো খবর নাই। থানা থেকে তার মানি ব্যাগে ইনকোয়ারি করে কার্ডগুলি পাইছে, তখন আমাদেরকে ফোন দিছে। ফোন দিয়ে বলছে এই ব্যাপারে একদম লাশ আছে। মাদ্রাসা ছাত্র মাহাদি, ব্যাংক কলোনির এক ছাত্রী নাদিয়া এবং ব্যবসায়ী ফরিদ হোসেনের খোঁজ মিললেও বাকি 2 জনের খোঁজ না মেলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করছে নিখোঁজ রায়হানের ভাই। গত 15 দিনে প্রায় 10 জন এরকম লোক অপহরণ, কিডন্যাপ হয়েছে এবং তাদের অনেকেরই ডেড বডি বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। তো এর জন্য আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে খুবই শঙ্কিত। পুলিশ বা প্রশাসনও আমাদের এই ব্যাপারে কোনো কিছু এখনো পর্যন্ত জানাইতে পারেনি। বরাবরের মতো এই অভিযোগ আবারও মানতে নারাজ সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। প্রত্যেকটা ঘটনার পিছনে আসলে একটা কারণ আছে, একটা কারণে একটা ঘটনা ঘটছে। পেশাদার অপহরণকারীরা মুক্তিপণার আদায়ের উদ্দেশ্যে অপহরণ করে, ওরকম অপহরণ কিন্তু আমাদের সাভার এলাকা থেকে একটিও হয়নি। এদিকে 1 সেপ্টেম্বর ব্যাংক কলোনি থেকে বের হয়ে এখনো বাসায় ফেরেনি আইনের ছাত্র রায়হানুল আলম। বৃহস্পতিবার জামগড়া থেকে নিখোঁজ রেজাউল করিমের খোঁজ এখনো পায়নি তার পরিবার। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একসময় দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা আসলেও কর্তৃপক্ষের অবহেলায় জরাজীর্ণ অবস্থার কারণে এখন আর কেউ আসেন না মেহেরপুরের আমঝুপি নীলকুঠিতে। রক্ষণাবেক্ষণের অভাবে চুরি হয়ে যাচ্ছে এর অনেক মূল্যবান সম্পদ। মেহেরপুর থেকে রাজিবুল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। মেহেরপুরের কাজলা নদীর তীরে 1778 সালে প্রায় 3 একর জমির উপর ক্যারল ব্লুম নামে এক ইংরেজ তৈরি করেন এই নীলকুঠিটি। অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে নীল চাষ, তবে কুঠির সঙ্গে জড়িয়ে আছে বহু নির্যাতনের কাহিনী। কালের সাক্ষী এই নীলকুঠিটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পেলেও এখন আর সে অবস্থা নেই। সংস্কারের অভাবে মূল ভবন ছাড়া বাকি ঘরগুলো ধ্বংসের পথে। পর্যটক আসতো, এখন আর সেই পরিমাণ লোক আসে না, যেহেতু এটা দিন দিন এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। স্থাপত্য জিনিসপত্র ছিল, সেগুলোও 1971-এ মানে এই বিদেশের লোকজন এগুলো নিয়ে গেছে।
এসব সমস্যা দূর করতে নীলকুঠিটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তরের কথা জানালেন জেলা প্রশাসক। সম্প্রতি সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যেটা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টকে হস্তান্তর করা, এবং ইতিমধ্যে সরকারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের কাছে এটা হস্তান্তর করে দেব। কর্তৃপক্ষের অবহেলার কারণে পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে এই নীলকুঠি। এলাকাবাসী বলছে, সংস্কার করা না হলে এই ভবন ও জায়গা হতে পারে দখলের শিকার। অবহেলায় লুপ্ত হবে ইতিহাসের গুরুত্বপূর্ণ চিহ্ন। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে ব্যবসা বাণিজ্যের খবর জানবো মীর হাসানের কাছ থেকে। মীর, ব্যবসা বাণিজ্যের কি জানাচ্ছেন আজকে? শারমিন, বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলছে যে কোনো প্রকল্পে যখন দাতারা অর্থায়ন করে বা সহায়তা করে তখন তাদের আচরণ যেন খবরদারি পর্যায়ে না যায় সেদিকে সরকারকে নজর দিতে বলেছেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা আনতে বলেছেন। পাশাপাশি দেখছি হলমার্কের বিরুদ্ধে সাভারে 10 একর জমি দখলের অভিযোগের একটি প্রতিবেদন আছে, সেগুলো জানাবো। তবে তার আগে বাণিজ্যের খবরে যাওয়ার আগে দর্শক মতামত। আজকের নির্বাচিত বিষয়টি ছিল পাবলিক বিশ্ববিদ্যালয় বিশৃঙ্খলা ও সেশন জট। এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। ইতিমধ্যে আমাদের কাছে আরও কিছু মতামত চলে এসেছে, যেগুলো ধরবো আমার সহকর্মী শারমিনের সাথে। শারমিন, কি মতামত দিয়েছেন দর্শকরা এখন পর্যন্ত? অনেক মতামত আসলে দেখছি। রনি জামান এবং খায়রুল দুজনে একই সুরে ছাত্র রাজনীতিকে এই সেশন জট বা বিশৃঙ্খলার কারণ হিসেবে দেখছেন। খুদে বার্তার মধ্যে জানিয়েছেন। হ্যাঁ, খুদে বার্তায় তেমনটি জানিয়েছেন। আবার ইমো বলছেন সেশন জটের পেছনে রয়েছে রাজনীতির হাত। তিনি আসলে একটু বিস্তারিতভাবে দেখছেন, ছাত্র রাজনীতিকে একটু মোটা দাগে রাজনীতির হাত দেখছেন। আসলে প্রায় প্রতিটি বিশৃঙ্খলা বা অরাজকতার পেছনেই রাজনীতির হাত কিন্তু রয়েই যায়। আসলে সরাসরি রাজনীতিবিদদের দায়ী করাটা কতটুকু যুক্তিযুক্ত হবে তা ঠিক না, বরং বলা যায় যে লেজুর বৃত্তি রাজনীতির কথা বলা যায়। বরং সুব্রত বলছেন যে উন্নত দেশের ছাত্ররা যেভাবে রাজনীতির সাথে বা রাজনীতির সংস্কৃতির সাথে জড়িত হয়ে থাকেন সেভাবেই তিনি মানতে বলছেন। পাশাপাশি বলছেন যে কর্তৃপক্ষকে বাস্তবমুখী হতে। এসব বিষয়ে আরও মতামত আমাদের কাছে আসবে, সেগুলি জানাবো। তবে তার আগে দর্শকদেরকে আবারও ব্যবসা বাণিজ্যের খবরগুলো জানিয়ে দিই। শুধুমাত্র মাথা পিছু আয় বাড়িয়ে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া যাবে না। এজন্য মানব সম্পদের উন্নয়নের পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা নিয়ে আসা জরুরি বলছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। তবে এতে দাতা ও উন্নয়ন সহযোগীদের আচরণ যাতে খবরদারি পর্যায়ে না যায় সেদিকেও নজর দেওয়ার কথা বলছে সংস্থাটি। 80-র দশকে কম মাথাপিছু আয়ের দেশগুলোকে নিয়ে তৈরি হয় স্বল্পোন্নত দেশের তালিকা। তখন সদস্য সংখ্যা কম থাকলেও সময়ের সাথে সাথে বেড়েছে স্বল্পোন্নত দেশের সংখ্যা, এখন যা 48টি। এ দেশগুলোতে পৃথিবীর মোট জনসংখ্যার 16 ভাগ বাস করলেও তাদের জিডিপির পরিমাণ বিশ্বের মোট জিডিপির 2 ভাগ, আর বিশ্বের মোট বাণিজ্যের মাত্র 1 ভাগ করে এই দেশগুলো। মাথাপিছু আয় বাড়িয়ে মধ্য আয়ের দেশে পরিণত করতে তাই প্রতি 10 বছর পর পর সম্মেলন করে নানা লক্ষ্য দেওয়া হয় দেশগুলোকে। সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা না এনে শুধু মাথাপিছু আয় বাড়িয়ে বাংলাদেশের জন্য সেই লক্ষ্য পূরণ সম্ভব নয় বলছে সিপিডি। আয় বাড়লেই যে একটা দেশ সার্বিকভাবে উন্নত হয় এইটার কোনো গ্যারান্টি নেই, এটা কোনো নিশ্চয়তা নেই। সেই উন্নতি হলেই গরিব মানুষের উন্নতি হবে তারও কোনো নিশ্চয়তা নেই, এবং গরিব মানুষের সাধারণভাবে উন্নতি হলেও সেই উন্নতিটা যে টেকসই হবে কোনো বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মুখে সেটারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তার মধ্যে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সংস্কার সহ নানা পরামর্শ দিচ্ছে দাতা উন্নয়ন সহযোগীরা। তবে তা যেন খবরদারির পর্যায়ে না যায় সে বিষয়ে সচেতন থাকতে হবে নিজেদের। উন্নত দেশের দায়িত্ব আছে আমাদের এইরকম একটা অসুবিধাগ্রস্ত অবস্থায় থাকার জন্য, সেহেতু আমাদের এখান থেকে বেরোনোর জন্য তাদের একটা ভূমিকা রাখতে হবে, কিন্তু সেই ভূমিকাটা খবরদারির ভূমিকা না, সেই ভূমিকাটা হতে হবে সহযোগিতার সমানে সমানে ভূমিকা। এদিকে তুরস্কে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর সর্বশেষ বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পর্যালোচনা করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে শুক্রবার থেকে সিপিডির উদ্যোগে শুরু হচ্ছে 3 দিনের সেমিনার। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি খাস এবং অর্পিত সম্পত্তি সহ প্রায় 10 একর জমি দখলের অভিযোগ উঠেছে হলমার্ক গ্রুপের বিরুদ্ধে। অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়ে সরকারি খাস এবং অর্পিত সম্পত্তি সহ প্রায় 10 একর জমি দখলের অভিযোগ উঠেছে হলমার্ক গ্রুপের বিরুদ্ধে। অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে স্থানীয় প্রশাসন। হেমায়েতপুরে হলমার্ক গ্রুপের সীমানা প্রাচীরের মধ্যে 3টি মৌজায় সাধারণ মানুষের শত শত প্লট সহ সরকারি খাস ও অর্পিত সম্পত্তি দখলের প্রাথমিক প্রমাণ মিলেছে। এসব জমি উদ্ধার এবং দখলদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন সুপারিশ করেছে বলে জানিয়েছেন সাভার উপজেলা সহকারী কমিশনার। কিছু তদন্তের আমরা সত্যতা পেয়েছি, এবং শুধু তাই না, আমরা আমাদের হলমার্ক গ্রুপ কর্তৃক তাদের যে বাউন্ডারি ওয়াল 2টি মৌজা, একটি হচ্ছে নন্দখালী আর একটি হচ্ছে কান্দি বৈলারপুর, 2টি মৌজায় প্রায় সরকারি খাস জমি
আপনার জনসাধারণের যে চলাচলের রাস্তা সহ সরকারি প্রায় 9 একর খাস জমি আর 1 একর অর্পিত সম্পত্তি যেটাকে আমরা বিধি বলি তাদের আওতাধীন। এদিকে সাধারণ মানুষের জমি জবরদখল করে নেওয়ারও অসংখ্য অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বিচার পাওয়ার আশায় সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও বিচার পাচ্ছেন না তারা। পুলিশি বাধা দেওয়ার পরেও আমার জায়গাটা আমি রক্ষা করতে পারিনি। আমার বাউন্ডারি করা, আমার রুম করা, আমার রুম পর্যন্ত ভেঙে আলাইছে, পাশের বাউন্ডারিটা ভেঙে আলাইছে। বৈধভাবে এত উপার্জন কিভাবে সম্ভব? মাত্র 6 বছর আগে 20% জমির উপর একটি টিন শেডের প্রিন্টিং কারখানা থেকে হঠাৎ বনে যাওয়া হলমার্ক গ্রুপ কিভাবে 600 একর জমির মালিক হলো তা খতিয়ে দেখার দাবি স্থানীয়দের। সায়ন্তনী দিশা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাবনা রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ বর্তমান সরকারের আমলেই শুরু হবে বলে জানিয়েছেন তিনি। সকালে সাভারের গণকবাড়িতে পরমাণু শক্তি কমিশনের 6টি বৈজ্ঞানিক স্থাপনার উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পরমাণু শক্তি কমিশনে নির্মিত এই 6টি স্থাপনা নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 200 কোটি টাকা। উচ্চ সংবেদনশীল পরমাণু প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। এতে বলা হচ্ছে এর ফলে পরমাণু শক্তি গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বলেন, যেসব দেশ বৈজ্ঞানিক গবেষণায় সাফল্য অর্জন করতে পারছে তারাই দ্রুত উন্নতি করছে। তাই বর্তমান সরকারও গবেষণার উপর জোর দিচ্ছে। বিজ্ঞানী ও গবেষকরা লাক্সই প্রযুক্ত কৌশল উদ্ভাবন করে আমাদের জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের, সেই উন্নয়নের লক্ষ্যে আপনারা কাজ করে যাবেন এবং মৌলিক গবেষণার পাশাপাশি প্রায়োগিক গবেষণার উপরও জোর দিতে হবে, যাতে দেশীয় সম্পদ ও সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা যায়। শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ ঘাটতি মেটাতে সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উপর গুরুত্ব দিচ্ছে। মোটামুটি সব কাজ আমরা এগিয়ে রেখে যাই। আমাদের দুর্ভাগ্য হলো যে পরবর্তী সরকার এসে এ ব্যাপারে আর অগ্রসর হয়নি। রাশিয়ার সাথে ইতিমধ্যে আমরা এমওইউ সইও করেছি এবং অনেক দূর কাজ এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা মনে করি যে পরে আমরা এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটা প্রায় 2000 মেগাওয়াটের হবে, সেটা আমরা করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। এর উপরে যেটা করব, আমাদের একটা প্ল্যান আছে যে আমরা দক্ষিণাঞ্চলেও একটা ভবিষ্যতে করব। প্রধানমন্ত্রীর দাবি, ডিজিটাল বাংলাদেশ গড়ার নির্বাচনী অঙ্গীকারের অনেকাংশই পূরণ করেছে সরকার। তিনি বলেন, দেশে আর্থিক সীমাবদ্ধতা থাকলেও দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গণকবাড়ি, সাভার। এই ছিল এখনকার ব্যবসা বাণিজ্যের আয়োজনে। এবার খেলাধুলার খবর জানবো আহসানুর রহমান শাওনের কাছ থেকে। শাওন, সিরিজের প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে প্রায় হারিয়ে দিল, মানে প্রায় কি 2 উইকেটে হারালো বাংলাদেশ, কিন্তু 76 রান করতে তো 8টা উইকেট চলে গেল। দেখুন, আজকের যে কন্ডিশন ছিল এই বিষয়ে আগে কিন্তু সালমা খাতুন, যিনি বাংলাদেশের অধিনায়ক, তিনি বলেছিলেন যে বাংলাদেশের কন্ডিশনে সাউথ আফ্রিকা খুব একটা ভালো ব্যাট করবে না, কিন্তু আজকের যে স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ এবং যে ডাম্পিং একটা সিচুয়েশন ছিল পুরো পিচের ভিতরে, তো সেটার কারণে সাউথ আফ্রিকাও যেমন অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশের ব্যাটসম্যানরাও তাদের ধারাবাহিকতার অভাব ছিল। সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশের 8টি উইকেট গিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, সারাদিনে আজকে আপনি কথা বলছিলেন মিনুর সঙ্গে, এবং তিনি ছাড়াও বাংলাদেশ নারী ক্রিকেট দলের যে ম্যানেজার দীপু রায় চৌধুরী, তিনিও বলেছেন যে অনাকাঙ্ক্ষিত না হলেও কিছুটা অপ্রত্যাশিত ছিল আজকের জয়। তারপরও কিন্তু তারা আজকে জিতেছে এবং সিরিজের জয়ের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। এবং সেছাড়াও আরো কিছু বিস্তারিত খবর নিয়ে আসছে ছোট্ট একটা বিরতির পর। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে 2 উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। লো স্কোরিং ম্যাচে সফরকারীদের দেওয়া 76 রানের লক্ষ্যে 12 ওভারের বেশি হাতে রেখেই পৌঁছে যায় টাইগার্সরা। সকালে টসে জিতে ব্যাটিং বেছে নেয় সাউথ আফ্রিকা। সিদ্ধান্তটা বাংলাদেশের জন্য শাপেবর হয়ে দাঁড়ায়। রাতের বৃষ্টি ভেজা উইকেট থেকে সকালে বাংলাদেশের বোলাররা ফায়দা তুলে নেন। 5 রানে 3 উইকেট হারায় সাউথ আফ্রিকা। অধিনায়ক মিনু দুপ্রি করেন দলীয় সর্বোচ্চ 24 রান। এছাড়া উল্লেখযোগ্য কোনো স্কোর ছিল না প্রোটিয়া লাইন আপে। সফরকারী ব্যাটসম্যানদের প্রথম পরীক্ষাটা নেন খাদিজাতুল কুবরা। 8 রান দিয়ে 3 উইকেট নেন এই অফ স্পিনার। শেষ দিকে রুমানা আহমেদের স্পিনের সামনে দাঁড়াতে পারেনি সাউথ আফ্রিকান লোয়ার অর্ডার। 75 রানে শেষ হয় তাদের ইনিংস। 10 রান খরচায় 3 উইকেট নেন রুমানা। ছোট লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিক দলেরও। তখনও পিচ ছেড়ে যায়নি আর্দ্রতা। পরিচিত মাঠের অপরিচিত কন্ডিশনে মানিয়ে নিতেই ওপেনার আয়েশা ও অধিনায়ক সালমার উইকেট খোয়াতে হয় স্বাগতিকদের। টাইগ্রিসদের অর্ধেক ব্যাটসম্যান ডাগ আউটে ফেরেন 56 রানে।
শেষ পর্যন্ত লতা মণ্ডলের 31 ও ঋতুমণির অপরাজিত 12 রানে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। বড় প্রতিপক্ষের বিপক্ষে প্রথম জয়, প্রাথমিক উচ্ছ্বাসটা সামলে সালমা বাহিনীকে প্রস্তুত হতে হবে নতুন পরীক্ষার জন্য। শুক্রবারই সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ভয়টা ছিল প্রতিপক্ষ অচেনা বলে, তবে স্পিনারদের বোলিং নৈপুণ্যে সাউথ আফ্রিকাকে 75 রানে অল আউট করতে কোনো সমস্যা হয়নি বাংলাদেশের। যদিও ব্যাটিংয়ে ভয় ধরিয়ে দিয়েছে প্রোটিয় বোলাররা। সহজ টার্গেট পার হতে হারাতে হলো 8 উইকেট। তারপরও মিরপুরের হোম অফ ক্রিকেটে এলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় জয়। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম দেখাতেই সাউথ আফ্রিকাকে হারালো বাংলাদেশ নারী দল। দলের বোলিং নিয়ে কোনো চিন্তা নেই অধিনায়ক সালমা খাতুনের, তবে ব্যাটিংয়ে এখনও ধারাবাহিকতা আসছে না। এই দুইয়ের সমন্বয়ে দ্বিতীয় ওয়ানডেতেও প্রোটিয়াদের হারিয়ে হোম সিরিজ জিততে চায় বাংলাদেশ। আমাদের এই ছিল যে আমাদের ব্যাটিংটা আরো ভালো করা উচিত, কারণ আমি জানি ওদের থেকে আমাদের ব্যাটিং লাইন অনেক বেটার। আশা করছি কালকের ম্যাচে আমাদের ব্যাটিংয়ে ভালো হবে। সালমা পাস যাবে কালকেই? হ্যাঁ, অবশ্যই আমাদের তো একটা প্ল্যান থাকবেই, কারণ আজকের ম্যাচটা আমরা জিতলাম, কালকের ম্যাচটা এমন প্ল্যান থাকতে হবে যে আমাদের কালকের ম্যাচটা জিতলে আমরা সিরিজ জিতে যাবো। 4 উইকেট পড়ে গেছে আর সাউথ আফ্রিকা টিমের প্লেয়ারগুলো অনেক ভালো। তো আমরা আইল্যান্ডে খেলছি কিন্তু এত পেজ ছিল যার কারণে হয়তো বা মেবি প্রবলেম হচ্ছিল, বাট আমার চিন্তা ছিল এটাই যে আমি আসলে কিছু পারি, তো আমি জানি যে আমি কি আইনো, তো এই জন্যই আমি আমার সর্বোচ্চ দিয়ে খেলছি। ওয়ানডে স্ট্যাটাস পাবার পর প্রথমবারের মতো দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বরাবরের মতো দলকে দারুণ সূচনা দিয়েছেন দলের বোলাররা। ব্যাটিংয়ে ধারাবাহিকতা না থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটের অল্প কদিনের অভিজ্ঞতায় বোলাররা বেশ ধারাবাহিকভাবে দলকে সাফল্য এনে দিচ্ছেন। 2011 সালের 26শে নভেম্বর তারিখটা টাইগ্রেসদের জন্য খুবই স্পেশাল। ওই দিনই ছিল ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর প্রথম আন্তর্জাতিক ওয়ানডে। স্মরণীয় সে ম্যাচে ব্যাটসম্যানরা গড়ে দিয়েছিলেন জয়ের ভিত। আয়ারল্যান্ডকে 211 রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। বোলারদের কল্যাণে সে লক্ষ্যে পৌঁছতে পারেনি আইরিশ মেয়েরা। 3 উইকেট নিয়েছিলেন অধিনায়ক সালমা খাতুন, আর 3টি করে উইকেট জমা পড়েছিল দুই স্পিনার খাদিজাতুল কুবরা আর রুমানা আহমেদের ঝুলিতে। বোলাররা সে থেকেই নারী ক্রিকেট দলের মূল শক্তি। বিশেষ করে স্পিন আক্রমণে কুবরা রুমানারা দেখাতে থাকেন একের পর এক ঝলক। সাউথ আফ্রিকার সাথে প্রথম ওয়ানডে সহ 6টি ম্যাচ খেলে ফেলেছে টাইগ্রেসরা। 6 ম্যাচে স্পিনার রুমানা আহমেদের শিকার 10 উইকেট। 8 উইকেট নিয়েছেন খাদিজাতুল কুবরা, আর অধিনায়ক সালমা খাতুন পেয়েছেন 6 উইকেট। সাফল্য বিবেচনায় পুরুষ দলের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছেন নারী দলের স্পিনাররা। সাকিব, সানি, রাজ্জাকদের মতো ঘূর্ণি বোলারাই নির্ধারণ করে দিচ্ছেন নারী ক্রিকেট দলের ভাগ্য। বাংলাদেশ দলের আরও সাফল্য আসবে তাদের হাত ধরেই, তা প্রায় নিশ্চিত। তাই বনন্ত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ নারী দলের অসামান্য এক জয় এসেছে আজ। ক্রিকেট বিশ্বে উজ্জ্বল হয়েছে বাংলাদেশের ভাবমূর্তি, তবে এত সহজে এই অবস্থানে আসতে পারেনি বাংলার মেয়েরা। অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে আজকের এই অবস্থানে পৌঁছতে। 1986 সালে ওয়ানডে স্ট্যাটাস পাবার পরে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল 1998 সালে কেনিয়াকে হারিয়ে। পুরুষদের যেখানে প্রথম সাফল্য পেতে লেগেছিল 1 যুগ, সেখানে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে নারী ক্রিকেটাররা জানিয়ে দিয়েছিল নতুন দিনের আগমনী বার্তা। কঠিন পথ পাড়ি দিয়ে এখানে এসেছেন নারী ক্রিকেটাররা। 1982 সালে এদেশে নারী ক্রিকেট শুরু হওয়ার পরে প্রথম টুর্নামেন্ট খেলতে লেগে গিয়েছিল 25 বছর। 1982 সালে 50 জন মেয়ে নিয়ে প্রথম নারী ক্রিকেট ক্যাম্প ডেকেছিল বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। পরের বছর 1983 সালে এই মেয়েরা ঢাকা আবাহনীর ব্যানারে পুরুষ দলের আগেই পা রেখেছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। 1985 সালে ফিরতি সফরে ঢাকা এসেছিল পশ্চিমবঙ্গ নারী ক্রিকেট দল। ব্যাস ওইটুকুই, ওখানেই থেমে যায় নারী ক্রিকেটাররা। 1987 সালে অবশেষে আইসিসির চাপে নারী ক্রিকেট দলের ক্যাম্প ডাকে বিসিবি, কিন্তু কোনো টুর্নামেন্ট আয়োজিত হয়নি সে সময়। 2006 সালে বিসিবি নারী ক্রিকেট উইং গঠনের পরে 2007 সালে দেশে প্রথম নারী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়। টুর্নামেন্ট আয়োজিত হয়নি সে সময়। 2006 সালে বিসিবি নারী ক্রিকেট উইং গঠনের পরে 2007 সালে দেশে প্রথম নারী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়। ওই বছরই মালয়েশিয়ায় অনুষ্ঠিত এসিসি নারী টুর্নামেন্টে শিরোপা জিতে নেয় বাংলাদেশ। প্রথম আন্তর্জাতিক আসুরি শিরোপা। দারুণভাবে শুরু হয় নারী দলের যাত্রা। তারপর এশিয়া কাপ, এশিয়ান গেমস, 3 জাতীয় আসর, 2011 সালে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এর পরে ওয়ানডে স্ট্যাটাস অর্জন। নারী ক্রিকেট দলের জয়রথ চলছে। এখন সবার দৃষ্টি সামনের দিকে। মনিজা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এদিকে পোর্ট অব স্পেনের কুইন্সবার্গ ওভালে 4 জাতি টি-20 টুর্নামেন্টের প্রথম ম্যাচে বার্বাডোসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। রাত 2:45 শুরু হবে ম্যাচটি। ডোয়াইন স্মিথ, লেন্ডন কার্টার, টিনো বেস্ট, সুলেমান বেন, ব্রাফেটরা খেলবেন বার্বাডোসের হয়ে। শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে লড়বে টাইগাররা। শনিবার টুর্নামেন্টের শেষ ম্যাচে মুশফিকদের প্রতিপক্ষ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হচ্ছে এই আমন্ত্রণমূলক টি-20 টুর্নামেন্ট। আমার কাছে এখনকার মতো খেলার খবর এই ছিল। ফিরে যাচ্ছি শারমিনের কাছে। শারমিন, সংস্কৃতির কি খবর আছে আপনার কাছে? শাওন, আমার কাছে আরো খবর আছে, সেগুলো নিয়ে ফিরবো এবং তার সাথে দর্শকদের মতামতও জানিয়ে দেবো। তবে তার আগে একটি বিরতি নিয়ে নিতে হবে। যেমনটি জানিয়েছিলাম যে আজকে নির্বাচিত বিষয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিশৃঙ্খলা ও সেশন জট, এ নিয়ে আরো অনেক মতামত আমাদের কাছে চলে এসেছে। মীর, কি জানাবেন? মুক্তার, জিসান এবং শোয়েব তারা যে খুদে বার্তাটি পাঠিয়েছেন তার সেটা একই রকম। তারা বলছেন যে সেশন জট নামের এই অভিশাপ থেকে তারা কবে মুক্তি পাবেন। আপনার কাছে কি মত আছে? মুন্না বলছেন, একজন ছাত্র অনেক স্বপ্ন নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, কিন্তু সেশন জটের কারণে সে স্বপ্ন ম্লান হয়ে যায়। খুব আক্ষেপ করে লিখেছেন, হাইরে সেশন জট। ইমন শাহরিয়ার বলছেন যে ছাত্রছাত্রীদের মূল্যবান সময়গুলো নষ্ট হচ্ছে, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আসলে একটা ব্যাপার লক্ষ্য করেছেন যে একই সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কেউ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, কেউ প্রাইভেটে ভর্তি হচ্ছে। যারা প্রাইভেটে ভর্তি হচ্ছে তারা কিন্তু 1 থেকে 2 বছর আগে তাদের গ্রাজুয়েশন সম্পন্ন করছে। নিশ্চয়ই কেউ চাইবে না সেশন জট, বাট আমাদের কাছে থেকে যে মতামতগুলো এসেছে তার যদি সারাংশ দ্বারা করায় সেখানে দেখবেন যে সবাই বলছেন যে লেজুর ভিত্তি ছাত্র রাজনৈতিক কারণে যে অস্থিরতা হচ্ছে, তারাই বলছেন যে এটার প্রধান কারণ এই জটের কারণ। আর এর প্রতিকার তারা ছাত্র রাজনীতি বন্ধ ছাড়া কেউ কোনো বিকল্প উপায় জানাননি। আপনার কাছে সেরা মতামতটি জানতে চাই। হ্যাঁ, আমি সেরা মতামতটি জানিয়ে দেব। আজকের সেরা মতামতটি পাঠিয়েছেন সামিয়া। তিনি বলেছেন 4000 কোটি টাকা বেশি না হলে সেশন জট তো কিছুই না। আসলে তিনি সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য টেনে হয়তো এই মতামতটি পাঠিয়েছেন। সামিয়া সহ যারা মতামত পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এর সাথে চলে যাচ্ছি পরবর্তী খবরে। বাংলা চলচ্চিত্র ক্রান্তিকাল শেষে সুদিনের মুখ দেখেছিল চলচ্চিত্রে সালমান শাহর অভিষেকের মধ্য দিয়ে। 90-এর দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক তিনি। সালমানের জনপ্রিয়তায় একের পর এক হিট ছবির দেখা পেল চলচ্চিত্রাঙ্গন। 16 বছর আগে 1996 সালের 6 সেপ্টেম্বর পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছিলেন সালমান শাহ। তো কি হয়েছে, সবই তো আছে আমারই কাছে, এই তুমি আছো। নাম শাহরিয়ার চৌধুরী। স্নিগ্ধ চেহারার এই ছেলেটিকে বাবা মা আদর করে ডাকতেন ইমন। 90-এর দশকে এই ছেলেটি নায়ক সালমান শাহ রূপে ঝড় তোলেন রূপালী পর্দায়। পরের ইতিহাসটা সবারই জানা। 1993 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে আবির্ভাব নায়ক সালমান শাহর। বাংলা চলচ্চিত্রে আসে নতুন ধারা। 1993 থেকে 1996 এই 3 বছরে ঢালিউডের সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছিলেন সালমান শাহ। অভিনয় করেন 27টি ছবিতে। এর মধ্যেই তিনি ঠাঁই করে নেন বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায়। দেশের তরুণ প্রজন্মের চোখে পরিণত হন ফ্যাশন আইকনে। তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি। তার মৃত্যুর ঠিক 7 দিন পর সালমান অভিনীত শেষ পূর্ণাঙ্গ ছবি সত্যের মৃত্যু নেই মুক্তি পায়। ভক্তদের হৃদয়ে অপূর্ণতা রেখে বড় অকালেই চলে গেলেন সালমান শাহ। মৌসুমী আচার্য, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আজকের আয়োজনে। শেষ করব বিশ্বের সবচেয়ে উঁচু কাঠের বাড়ির কিছু ছবি দেখিয়ে। তার আগে বিদায় নিয়ে নেব আমরা। দেশ বিদেশের নানান খবর সহ রাত 9টার বাংলাদেশ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব রোববার। আর সব সময় সবশেষ সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন।